আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে আরেকটা পর্যাবৃত্ত ধর্ম নিয়ে ডিসকাশন করব, আর সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ইংলিশে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। তো আমরা শুরু করি। ধরো আমাদের কাছে দুইটা পরমাণু আছে, এক হচ্ছে হাইড্রোজেন পরমাণু, আরেকটা হচ্ছে ক্লোরিন পরমাণু। এখন হাইড্রোজেন আর ক্লোরিন এই দুইটা পরমাণু মিলে একটা যৌগ তৈরি করবে। হাইড্রোজেন সে হচ্ছে নন মেটাল মানে অধাতু, ক্লোরিন সেও নন মেটাল অধাতু। আর আমরা জানি যে অধাতু অধাতুর মধ্যে যে বন্ধনটা হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন মানে কোভ্যালেন্ট বন্ড। আর কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। 19 পড়ছি। তো আর এটাও জানি আমরা যে প্রতিটা পরমাণু চায় তার নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য, যাতে সে স্টেবল হয়। তো ক্লোরিন তার বহিস্থ শক্তি স্তর মানে তৃতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। 1 2 3 4 5 6 7। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো বা ফিগার আঁকাও দেখবা ক্লোরিনের শক্তি স্তর মানে বহিস্থ শক্তি স্তর হচ্ছে 3rd নাম্বার, আর 3rd নাম্বারে 7টা ইলেকট্রন আছে। আর অন্যদিকে হাইড্রোজেন তার বহিস্থ শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে। তো এই তৃতীয় শক্তি স্তর ক্লোরিন বহিস্থ শক্তি স্তরে যদি আরেকটা ইলেকট্রন করতে পারে তাহলে হয়ে যাবে তার নিকটস্থ গ্যাস আর্গনের মতো, কারণ আর্গনের শক্তি স্তর বহিস্থ শক্তি স্তর 3rd আর সেখানে 8টা ইলেকট্রন আছে। মানে ক্লোরিন আরেকটা ইলেকট্রন হইলে অষ্টক পূর্ণত হয়ে যাবে আর আর্গনের ইলেকট্রন অর্জন করবে। তাই ক্লোরিন যেমনি হোক আরেকটা ইলেকট্রন অর্জন করতে চাইবে। অন্যদিকে হাইড্রোজেন তার একটা ইলেকট্রন আছে, সে যদি আরেকটা ইলেকট্রন বানাতে পারে তাহলে তার হয়ে যাবে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস। তাই ক্লোরিন কি করবে, হাইড্রোজেনকে একটা প্রপোজাল পাঠাবে। কি প্রপোজাল? ক্লোরিন বলবে হাইড্রোজেন তোর যে একটা ইলেকট্রন আছে আর আমার 7টা থেকে একটা ইলেকট্রন দুজন শেয়ার করে একটা বন্ধন তৈরি করে ফেলি, তাহলে কি হবে, তোর 2টা অর্জন হয়ে যাবে আমার 8টা অর্জন হয়ে যাবে। হাইড্রোজেন রাজি হয়ে যাবে, ফলে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হইলো। হাইড্রোজেন ইলেকট্রন আর ক্লোরিন ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করে ফেললো। মানে দেন এই ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রন মাঝে চলে যাবে, মাঝে চলে গেল কেন, শেয়ার করতেছে। আর ক্লোরিন ইলেকট্রন সেটা কোথায় চলে যাবে, মাঝে। আমি ক্রস চিহ্ন দ্বারা ক্লোরিন ইলেকট্রন বুঝাইলাম। তাহলে এই হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার দুজনের শেয়ারকৃত ইলেকট্রন। শেয়ারকৃত ইলেকট্রন জোড়, এটা মাঝামাঝি থাকবে, কারণ দুজনে কি করবে, শেয়ার করছে না, না পুরোপুরি হাইড্রোজেন ইলেকট্রন না পুরোপুরি ক্লোরিন ইলেকট্রন, দুজনের শেয়ারকৃত অবস্থা। বাট বন্ধন তৈরি হওয়ার পর, এই যে সমযোজী বন্ধন হওয়ার পর, এটা সমযোগ না, এটা তো সমযোগ বন্ধন, এটা কি বন্ধন, সমযোজী বন্ধন। আর যৌগটা কি গেল, সমযোজী যৌগ, সমযোজী যৌগ। সমযোজী যৌগ। বাট এই শেয়ার করার পর মানে বন্ধন তৈরি হওয়ার পর ইলেকট্রন জোড়টা মাঝামাঝি অবস্থায় থাকার কথা ছিল। মানে হাইড্রোজেন না হাইড্রোজেনের পুরোপুরি না ক্লোরিনের পুরোপুরি, দুজনের শেয়ারকৃত অবস্থা। বাট বন্ধন তৈরি হওয়ার পরে ক্লোরিন কি করবে, চিটিং করবে, ক্লোরিন পাওয়ার দেখাবে। ক্লোরিন বলবে মাঝামাঝি গুল্লি মারি, এই দুটি ইলেকট্রন কি করবো, আমার দিকে থাকবো, তার নিজে দিকে টান দিবে। বাট হাইড্রোজেন বলবে কেন, আমার তো এখানে ইলেকট্রন আছে, দুজন শেয়ার করছি, তোমার দিকে কেন থাকবে। হাইড্রোজেনের কথা কোনো পাত্তা দিবে না, ক্লোরিন কি করবে, পাওয়ার দেখাবে, না ইলেকট্রন জোড় আমি নিব, তুই কি করার করবি কর। হাইড্রোজেন দুর্বল মানুষ, সে কিছুই করতে পারবে না, ফলে ইলেকট্রন জোড়টা ক্লোরিন দিকে চলে যাবে। পরের ফিগারটা কি হবে, পরের ফিগারটা এইরকম, এই যে হাইড্রোজেন আর এই যে ক্লোরিন, আর তাদের মাঝখানে যে বন্ড, এই বন্ডটা ইলেকট্রন জোড় কার দিকে থাকবে, ক্লোরিনের দিকে থাকবে। এই যে ক্লোরিন যে পাওয়ার দেখাইলো, এই পাওয়ারটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আর ইলেকট্রন যে ক্লোরিনের দিকে চলে গেছে, এই জন্য ক্লোরিন হয়ে যাবে পার্শিয়াল, এটা অন্য মার্ক দিয়ে লিখি, ক্লোরিন হয়ে যাবে পার্শিয়াল নেগেটিভ, আর হাইড্রোজেন হয়ে যাবে পার্শিয়াল পজিটিভ। পুরোপুরি নেগেটিভ না কেন, কারণ এই ইলেকট্রন জোড় পুরোপুরি কিন্তু একদম কমপ্লিটলি ক্লোরিন নিয়ে নেয়, জাস্ট ক্লোরিনের দিকে একটু বেশি ঝুঁকে আছে, হাইড্রোজেন দিকে একটু কম ঝুঁকে আছে। তাই হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, ক্লোরিন পার্শিয়াল নেগেটিভ। এই যে ক্লোরিন যে টান দিল এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আমরা ডেফিনিশনটা লিখে দিই, লিখবা একটি সমযোজী সমযোজী যৌগে সমযোজী যৌগে দুটি পরমাণুর
দুটি পরমাণুর যে শেয়ারকৃত ইলেকট্রন জোড় শেয়ারকৃত ইলেকট্রন জোড় শেয়ারকৃত ইলেকট্রন জোড় কি করবে একটা পরমাণু নিয়ে যাবে এখানে মার্ক করা শেয়ারকৃত ইলেকট্রন জোড় শেয়ারকৃত ইলেকট্রন জোড় একটি পরমাণু তার নিজের দিকে টানার বা আকর্ষণ করার যে প্রবণতা তাকে কি বলা হয় তড়িৎ ঋণাত্মকতা ইংলিশ বলা ইলেকট্রো নেগেটিভিটি আমি শর্টকাটে ইএন লিখবো ইলেকট্রো নেগেটিভিটি তো তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা বুঝছি তো তুমি যদি এক লাইনে লিখতে চাও তড়িৎ ঋণাত্মকতা কি তাহলে এই লাইনটা লিখে রাখবা খাতার মধ্যে তড়িৎ ঋণাত্মক হচ্ছে ইলেকট্রন এভাবে লিখে দিই ইলেকট্রন আকর্ষণ করার প্রবণতা এটা লিখে রাখবা নোট খাতায় যেটা আমি শুরুতে বলতে চাইছিলাম বাট মিস করছি এখানে চিহ্ন দিয়ে লেখো চিহ্ন দিয়ে নিচে লেখো ইলেকট্রন আকর্ষণ করার প্রবণতা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রন আকর্ষণ করার প্রবণতা আমি এটা লিখে দিই নিচে লিখি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রন এক লাইনে ডেফিনিশন হ্যাঁ ইলেকট্রন আকর্ষণ করার ইলেকট্রন আকর্ষণ করার প্রবণতা আর এই ফিগারটা আমরা এখানে লিখে দিই হাইড্রোজেন ক্লোরিন শেয়ারকৃত ইলেকট্রন জোড় কার দিয়ে চলে গেছিল হচ্ছে ক্লোরিন দিকে তাই ক্লোরিন হয়ে গেছে পার্শিয়াল নেগেটিভ হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ ওকে এতটুকু তো তাহলে কি মনে রাখবা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এক লাইনে ডেফিনিশন ইলেকট্রন আকর্ষণ করার প্রবণতা যেটা বুঝবা আকর্ষণ করার প্রবণতা জাস্ট আকর্ষণ অন্য কিছু না জাস্ট শুধুমাত্র অ্যাট্রাকশন কখন যখন সমযোজী তৈরি করবে সমযোজী তৈরি হওয়ার পরে একটা পরমাণু তাদের যে শেয়ারকৃত ইলেকট্রন জোড় তার নিজের দিকে যে আকর্ষণ করার প্রবণতা সেটাকে বলে তড়িৎ ঋণাত্মকতা যে আকর্ষণ করার ফলে একটা ইলেকট্রন জোড় একটা পরমাণুর দিকে সরে যাবে ইলেকট্রন নেগেটিভ মানে পার্শিয়াল নেগেটিভ আর অপর পরমাণু সরে যাবে পার্শিয়াল পজিটিভ এইটা কি বলা হয় মার্ক করো যেভাবে লিখে দিব নোট করো এটাকে লেখো পার্শিয়াল চার্জ পার্শিয়াল চার্জ যেভাবে লিখি এভাবে লেখো নোট খাতায় পার্শিয়াল চার্জ পার্শিয়াল চিনো না এই যে ডেল এর মতো পার্শিয়াল চার্জ এই পার্শিয়াল চার্জকে বলা হয় ডাইপোল নোট খাতায় সুন্দর করে লিখে রাখবা পার্শিয়াল চার্জকে বলা হয় ডাইপোল ডাইপোল মানে এটা একটা পোল এটার একটা পোল দুই পোল মিলে ডাইপোল বলা হয় ওকে তো পার্শিয়াল চার্জকে কি বলা হয় ডাইপোল ওকে এই যে ডাইপোল যে সৃষ্টি হইলো এই সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় পোলারিটি লিখে রাখো ডাইপোল সৃষ্টি হওয়ার
বিষয়কে বলা হয় কি? বিষয়কে বলা হয় পোলারিটি। পোলারিটি, এই যে তোমার পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ যে সৃষ্টি হলো এটাকে বলা হয় পোলারিটি। বাংলায় আরো ওয়ার্ড আছে, যেমন মেরু তত্ত্ব বা মেরু প্রবণতা, এরকম। তো যাই হোক, খেয়াল করো তো, এই পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ পজিটিভ নেগেটিভ সৃষ্টি হয় কোন যৌগে? দেখি সমযোগে তৈরি হওয়ার কথা না, সমযোগে তো শেয়ার হবে, শেয়ার হলে তো কোনো পজিটিভ নেগেটিভ থাকবে না। যখন একটা পরমাণু তার নিজের দিকে টেনে নিবে সেটাকে বলা হয় পজিটিভ, যে টেনে নিবে সে নেগেটিভ আর যার থেকে নিবে সে পজিটিভ। এই ব্যাপারটা কোথায় ঘটে? এই ব্যাপারটা ঘটে হচ্ছে আয়নিক যৌগে, তাই না? তো নিচে এখানে লেখো আয়নিক যৌগে। যেমন আমি একটা উদাহরণ নিই, নিচে লিখে রাখবা সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, এখানে কি হয়? সোডিয়াম এখানে উপর হচ্ছে পুরোপুরি পজিটিভ আর ক্লোরিন পুরোপুরি নেগেটিভ। কেন? এই সোডিয়াম একটা ইলেকট্রন আগে দিয়ে দিচ্ছে, ক্লোরিনকে দিয়ে দিচ্ছে। কিভাবে? কমপ্লিটলি। তাহলে ইলেকট্রন ট্রান্সফার কমপ্লিটলি, ইলেকট্রন ট্রান্সফার কমপ্লিটলি। আসলে ট্রান্সফার তো হয় না, ক্লোরিন তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, তাই কি করে? আর এই অন্যদিকে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভ মানে যে আকর্ষণ করার ক্ষমতা অনেক কম, তাই সোডিয়ামের ইলেকট্রনটা ক্লোরিন টেন নিয়ে তার নিজের দিকে একদম নিয়ে নেয়, একদম সম্পূর্ণ নিয়ে নেয়। তাই ক্লোরিন কি হয়ে যায়? কমপ্লিটলি নেগেটিভ আর সোডিয়াম কমপ্লিটলি পজিটিভ। তাহলে এটাকে লিখে রাখো, এই যে চার্জ পজিটিভ নেগেটিভ, এটা কি বলা হয়? কমপ্লিট চার্জ, কমপ্লিট চার্জ। ওটা কি বলেছিল? পার্শিয়াল চার্জ। এটা কি বলে? কমপ্লিট চার্জ। আর কমপ্লিট চার্জকে বলা হয় আয়ন। কি বলা হয়? আয়ন। আয়ন, আয়ন কি হতে পারে? পজিটিভটা হচ্ছে ক্যাটায়ন, নেগেটিভ হচ্ছে অ্যানায়ন। ওকে, আয়ন লিখে রাখো, আয়ন। আর অন্যদিকে পার্শিয়াল চার্জ কি বলা হয়? ডাইপোল। ব্যাপারটা আশা করি বুঝাইতে পারছি। তো দেখো তাহলে মধ্য কথা, পজিটিভ নেগেটিভ সৃষ্টি হয় কোন যৌগে? যৌগে হয় আয়নিক যৌগে, মানে সম্পূর্ণ। বাট সমযোগে তো সৃষ্টি হওয়ার কথা না, কিন্তু তুমি কিছুটা কি করতে পারতেছ, যে পজিটিভ নেগেটিভ দেখতে পাইতেছ কোন যৌগে? সমযোগে। বাট ব্যাপারটা কোন যৌগে হয়? আয়নিক যৌগে। আর এই জন্য পোলারিটি, পোলারিটি মানে কি? এই যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হওয়া, পজিটিভ নেগেটিভ সৃষ্টি হয়, এটা পোলারিটি। পোলারিটি কার বৈশিষ্ট্য? আয়নিক যৌগের বৈশিষ্ট্য। বাট দেখা যায় কোথায়? সমযোজী যৌগে, তাই না? এটা তো সমযোগ, সমযোগে পজিটিভ নেগেটিভ দেখা গেল। পজিটিভ নেগেটিভ তো দেখা যাবে কোথায়? আয়নিক যৌগে। তাহলে পজিটিভ নেগেটিভ এই ক্যারেক্টারটা কোন যৌগের? আয়নিক যৌগের। পোলারিটি মানে কি? এই যে ডাইপোল সৃষ্টি হওয়া, ডাইপোল মানে কি? যে পজিটিভ নেগেটিভ পার্শিয়াল নেগেটিভ সৃষ্টি হওয়া। পজিটিভ নেগেটিভ হয় তো, তাহলে পজিটিভ নেগেটিভ কোন যৌগে সৃষ্টি হয়? আয়নিক যৌগে। তাই পোলারিটি হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য। লিখে রাখো, এটা হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য। আয়নিক বৈশিষ্ট্য। আয়নিক বৈশিষ্ট্য। তাহলে আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে পোলারিটি, বাট দেখা যায় কোথায়? সমযোগে। মন থাকবে? তাহলে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য, তাই না? পোলারিটি হচ্ছে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, তাই না? তো আয়নিক এই পার্টটা নিয়ে আমরা একটা পর্বই বানাবো, তত ডিটেলস আলাপ আলোচনা করবো না। তাহলে যে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ সৃষ্টি হবে কখন? যদি এই দুইটা পরমাণুর যে ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স সেটা হয় হচ্ছে তোমার এরকম, ডেল ইএন ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্স, সেটা যদি হয় 0.5 থেকে 1.9 এর ভিতরে। আর কমপ্লিট পজিটিভ কমপ্লিট নেগেটিভ সৃষ্টি হবে কখন? যখন তোমার ডেল ইএন সেটা তোমার 1.9 থেকে বেশি হয়, 1.9 থেকে বেশি হয়। 0.5 থেকে 1.9 এর ভিতরে হলে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ সৃষ্টি হবে। আর 1.9 থেকে বেশি হলে সেটা কমপ্লিট পজিটিভ কমপ্লিট নেগেটিভ সৃষ্টি হবে। আর যে যৌগে যে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ সৃষ্টি হলো ওই যৌগে বলা হয় পোলার যৌগ। লিখে রাখো, মানে পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকলে পোলার যৌগ, মধ্য কথা পোলার যৌগ। তো আশা করি আমি তোমাদের তড়িৎ নিরততা ব্যাপারটা বুঝাইতে পারছি। এটা তুলে নাও, আমরা আরো কিছু আলোচনা করব।
তো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, মুছে দিলাম। আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে একটা পর্যাবৃত্ত ধর্ম। কেন? কারণ একটা পর্যায়ে তুমি যদি বাম থেকে ডানের দিকে যাও তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানের চেঞ্জ দেখতে পাবা। আবার একই সাথে একটা গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলেও তড়িৎ ঋণাত্মকতার মানের চেঞ্জ হয়। এর জন্য তো দেখি কি চেঞ্জ দেখা যায়। তুমি যদি একটা পর্যায়ের বাম থেকে ডানে যাও, বাম থেকে ডানে যাও, তাহলে দেখবা আকার হ্রাস পাইতেছে। আকার হ্রাস পাইতেছে। আর আকার হ্রাস পাইলে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, সেটা বৃদ্ধি পায়। মাথায় রাখো। ওকে, একটা পর্যায়ে যখন বাম থেকে ডানে যাওয়া হয় তখন আকার হ্রাস পায়, আর আকার হ্রাস পেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কেন? একটু ফিগার কল্পনা করো, ফিগার দিয়ে বোঝাই। ধরো তোমার কাছে একটা পরমাণু আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে বহিস্থ শক্তি স্তর। তোমার কাছে আরেকটা পরমাণু আছে, নিউক্লিয়াস, এটা হচ্ছে তার বহিস্থ শক্তি স্তর। ওকে, এখন খেয়াল করো, তুমি একটা সার্টেন দূরত্বে বহিস্থ শক্তি স্তর হতে একটা সার্টেন দূরত্বে ইলেকট্রন রাখলা, এখান থেকে যতটুকু দূরত্বে রাখছো এখান থেকে কি ততটুকু দূরত্বে রাখবা। বলো তো কোন ক্ষেত্রে আকর্ষণটা বেশি হবে? আকর্ষণ তো নিউক্লিয়াস করে, তাই না? এই ক্ষেত্রে দেখো নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যে দূরত্ব সেটা কম, আর এখানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্বটা বেশি। এখানে কি থাকবে? আকর্ষণটা বেশি থাকবে। আর অন্যদিকে এখানে আকর্ষণটা কি থাকবে? কম থাকবে। আকর্ষণটা কম থাকবে। তাহলে আকর্ষণ কখন বেশি কখন কম? যখন আকার ছোট তখন আকর্ষণটা বেশি, আর আকার যখন বড় তখন আকর্ষণটা কম। আর আমরা তো বলছি ইলেকট্রন আকর্ষণ করার প্রবণতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তাই না? ইলেকট্রন জাস্ট আকর্ষণ, অন্য কিছু না, জাস্ট আকর্ষণ করার প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আকার যদি ছোট হয়, আকার তো ছোট, এটা বুঝতে পারছো, লিখি আকার ছোট হইলে আকর্ষণটা কি হয়? ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি হয়। আর আকর্ষণের প্রতি ইলেকট্রনের প্রতি আকর্ষণকে কি বলা হয়? ইলেকট্রো নেগেটিভিটি। তার মানে ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। আর অন্যদিকে আকার যদি বড় হয় তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যায়। আর আকর্ষণকে কি বলা হয়? ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ নিরততা কমে যায়। বুঝছো? এই জন্য তুমি যখন বাম থেকে ডানে যাবা আকার হ্রাস পায় আর ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। তাহলে যদি প্রশ্ন আসে পর্যায় সারণীতে সব থেকে কোন গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তুমি বলবা সবার ডানে যে গ্রুপটা আছে, সবার ডানে কি আছে? সবার ডানে কি আছে? সবার ডানে আছে গ্রুপ 18। গ্রুপ 18, বাট গ্রুপ 18 কি কোনো তড়িৎ ঋণাত্মকতা আছে? সবাই তো তার মতোই হতে চায়, তাই না? তাহলে সে আবার ইলেকট্রন গ্রহণ করে কার মতো হতে চাবে? সে কারো মতো হতে চায় না। তাই গ্রুপ 18 যে মৌলগুলা সেগুলো ইলেকট্রন গ্রহণ করার প্রতি কোনো, ইলেকট্রন আকর্ষণের প্রতি তাদের কোনো মোহ নাই, ইলেকট্রনের প্রতি তাদের কোনো মোহ নাই। মানে তারা ইলেকট্রন কোনো প্রকার আকর্ষণ করে না, তাদের যতটুকু দরকার ততটুকু হয়ে গেছে, এর বেশি তাদের চাই না, তাই আকর্ষণও নাই। ওকে, তাহলে এটা কি হবে না? এটা হবে না। হবে কোনটা? গ্রুপ 18 আগে যেটা আছে। গ্রুপ 18 আগে কে? গ্রুপ 18 আগে আছে গ্রুপ 17। গ্রুপ 17 অর্থাৎ গ্রুপ 17 যে মৌলগুলো আছে তাদের তড়িৎ নিরততা অন্যান্য যত গ্রুপ আছে তার থেকে বেশি। ওকে, বাট প্রশ্ন যদি আসে যে পর্যায় সারণীতে সব থেকে তড়িৎ ঋণাত্মক পরমাণুকে, প্রশ্নটা লেখো। সর্বাধিক সর্বাধিক তড়িৎ ঋণাত্মক, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু কোনটি? এটা প্রশ্ন, মানে কার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি।
এটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা দেখলাম যে বাম থেকে ডানে গেলে তড়িৎ আকারের মান হ্রাস পায়, তড়িৎ ঋণাত্মক মান বৃদ্ধি পায়। তাহলে সব থেকে তড়িৎ ঋণাত্মক গ্রুপ কোনটা? গ্রুপ 17। তাহলে গ্রুপ 17তে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সেই সব থেকে তড়িৎ ঋণাত্মক, তাই না? বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মক বাড়ে। ডানে যে গ্রুপটা সেটা তড়িৎ ঋণাত্মক সব থেকে ভালো গ্রুপ, সব থেকে ভালো তড়িৎ ঋণাত্মক গ্রুপ সেটা, তাহলে কি গ্রুপ 17। তাহলে গ্রুপ 17তে আবার যার তড়িৎ ঋণাত্মক বেশি সে তাহলে পর্যায় সারণীতে সব থেকে তড়িৎ ঋণাত্মক, তাই না? তাহলে গ্রুপের নিয়মে আসো। গ্রুপের নিয়মটা কি? তুমি যদি একটা গ্রুপের নিচ থেকে, কি বললাম, একটা গ্রুপের ব্যাখ্যা হয় কেন? একটা গ্রুপের তুমি যদি নিচ থেকে উপরের দিকে যাও, নিচ থেকে উপর দিকে যাও, তাহলে আকার কি হয়? একটা গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে আকার বাড়ে, কারণ শক্তি স্তর বাড়ে আমরা জানি। তাহলে একটা গ্রুপের নিচ থেকে উপর দিকে গেলে কি হবে? আকার কমবে, আর আকার কমলে কি হবে? তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে। অর্থাৎ যে সবার উপরে তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। সবার উপরে কি লেখো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে সবার উপরে কে? ফ্লোরিন। তাহলে ফ্লোরিন কি? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা সম্পূর্ণ পরমাণু বা তড়িৎ ঋণাত্মক পরমাণু, যেটা তুমি বলো তড়িৎ ঋণাত্মক পরমাণু। ওকে, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুকে ফ্লোরিন। ফ্লোরিন এর ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ফ্লোরিনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ সব থেকে বেশি। আমি কি বলছি? আকর্ষণ, নট গ্রহণ। গ্রহণ কার বেশি? ক্লোরিন, যেটাকে আমরা ইলেকট্রন আসক্তি বলছি। যারা ব্যাপারটা বুঝতেছো না, ইলেকট্রন আসক্তি যে পর্বটা আছে সেটা দেখো, তাহলে বুঝতে পারবা। গ্রহণের ক্ষেত্রে ক্লোরিন বেশি, কোনো সন্দেহ নাই। বাট আকর্ষণ, আকর্ষণ এক ব্যাপার, গ্রহণ আরেক ব্যাপার। আকর্ষণ থাকলে যে গ্রহণ থাকতে হবে এমন কোনো কথা না। তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ সব থেকে বেশি কার? ফ্লোরিনের। তুই মানটা কত? তুমি যদি যাও বই খুলো, তাহলে কিছু মান দেখতে পারবা। তড়িৎ ঋণাত্মকতার মান, মানগুলো লেখো, আমি লিখে দিই। কিভাবে শিখবা? একদম সহজ, আমি যেভাবে শিখাবো এইভাবে লিখবা। ফ্লোরিন, ফ্লোরিন লিখবা, তারপর নিচে লিখবা, একটু উপর লিখি, ফ্লোরিন, তার নিচে লিখবা অক্সিজেন, তার নিচে লিখবা নাইট্রোজেন। কি লিখলা? ফোন, ফোন। তারপর নিচে লিখে বলবা ক্লোরিন, ফোন, ক্লোরিন। তারপর কি লিখবা? ব্রোমিন। তারপর কি লিখবা? আয়োডিন, সালফার, কার্বন। কিভাবে? আইএসসি। আমরা বলি না এসএসসি, এইচএসসি, জিএসসি, পিএসসি, তো সিমিলারতে আইএসসি। তারপর কি লিখবা? পিএইচ। আমরা পিএইচ এর ম্যাথ করি নাই, পিএইচ। তো এইভাবে লিখবা, বড় হাতের পি, বড় হাতের পি, তারপর হচ্ছে হাইড্রোজেন। এরকম, মানে একটা ফসফরাস আর একটা সালফার, এইভাবে নোট হাতে লিখবা। তারপর তুমি মান লিখে ফেলবা সাইডে। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফোন, ক্লোরিন, ব্রোমিন। আমি এত জটিল ব্যাপার না, পোলায় পান্ত না যে তোমাদের ছন্দ আকার পড়াবো, তাই না? তো জাস্ট মনে রাখো, ফোন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর কি? ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর কি আছে? আইএসসি, তারপরে পিএইচ, শেষ। তো এরপরে মানটা লিখে ফেলো। ফ্লোরিন, তার মানটা হচ্ছে 4, 4। তার মান কত? 4। অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 3.5, 3.5। তার একটু নিচে নাইট্রোজেন কত? 3। ক্লোরিন কত? 3, দুজনে 3। ব্রোমিনের কত? কমাও, 2.8। তারপর আর কমাও, 2.5। এরপর আর কমাও, 2.1। আয়োডিন, সালফার, কার্বন তিনজনের কত? 2.5। ফসফরাস আর হাইড্রোজেন 2.1। এখন আমার একটা প্রশ্ন, তোমাদের এই প্রশ্নটা কখনো মনে আসছে কিনা আমি জানি না। প্রশ্নটা কি? প্রশ্নটা কি? এই যে মান দিল, এই মানটা কোত্থেকে আসলো? এই মানগুলো কোত্থেকে আসলো? ইলেকট্রনের প্রতি আকর্ষণ, সেটার কি কোনো মান আছে? আকর্ষণের কোনো মান আছে? 4। এটা আবার মান কেমনে? আমার একজন বললো, ধরো আমি একজনকে ভালোবাসি, তারে বললাম যে আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা, তুমি আমার কি পরিমাণ ভালোবাসো? একটা মান বলো। 10 পরিমাণ ভালোবাসি, 20 পরিমাণ ভালোবাসি। ভালোবাসা আকর্ষণের, এটার কোনো মান আছে? মান নাই।
তাহলে এই যে মানগুলো যে লিখছে, কে লিখছে? পাউলিং। লেখা রাখো পাউলিং। পাউলিং এই মানগুলো বলছে। আমি যদি বানান ভুল না করি, পাউলিং স্কেল, পাউলিং স্কেল বলা হয়। পাউলিং স্কেল কি? পাউলিং একটা সায়েন্টিস্ট, সেই নাম এই মানগুলা দিচ্ছে। তাহলে মানগুলা কিসের উপর ভিত্তি করে দিল? ধরো এরকম তোমরা অনেক টক শোতে দেখছো কিনা, যে বলে যে তুমি সাকিব খানের অভিনয় 10-এর মধ্যে কত দিবা? অভিনয়ের কি কোনো মান আছে যে 10 পরিমাণ অভিনয় করে, 5 পরিমাণ অভিনয় করে, বা 100 পরিমাণ অভিনয় করে? আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। অভিনয়ের তো কোনো মান নাই। বাট একটা কি করে দিল, 10-এর মধ্যে তুমি কত দিবা, একটা সীমা ধরে দিল। এটা কোনো একজ্যাক্ট মান না। বলে কি আমি সাকিব খানকে 10-এর মধ্যে 8 দিব, তারপর আরিফিন শুভরে 5 দিব, হ্যাঁ সিয়ামরে 4 দিব, এরকম। তাহলে একটা মান নির্ধারণ করে দিছে, তারপরে যার যেরকম অভিনয় ওই রকম একজন কি করতেছে, বলে দিতেছে যে এর অভিনয় আমি 10-এর মধ্যে এত দিব, 8 দিব, 10-এর মধ্যে 6 দিব, 10-এর মধ্যে 3 দিব। সীমা কত বলেছে? 10। তো সিমিলারলি পাউলিং, সে একটা সায়েন্টিস্ট, সে তড়িৎ সর্বোচ্চ মান ওই 4 বলে দিছে, সীমাটা 4। তো 4-এর মধ্যে যার যত সেটা বলে, সেটাই সে বলছে যে 4 যেহেতু সর্বোচ্চ, 4 কি সর্বোচ্চ, আর পর্যায় সারণীতে সর্বাধিক কি, সর্বাধিক তড়িৎ হচ্ছে ফ্লোরিন, তাই ফ্লোরিনের 4 দেওয়া হয়েছে। তারপর ফ্লোরিন থেকে কার কম? ফ্লোরিন থেকে কম হচ্ছে অক্সিজেনের। তাহলে 4 থেকে কি করি, একটু কমাই দিই। কতটুকু কমাবো? 3.5। এটা এক্সাক্ট কোনো আহামরি 3.5 কেমনে হইলো এরকম না, মানে 3.5 ধরে নিয়েছে যে অক্সিজেন থেকে, ফ্লোরিন থেকে যেহেতু একটু কম, ফ্লোরিন যদি আমি সর্বোচ্চ সীমা 4 দিচ্ছি, তাহলে 4 থেকে একটু কমাই দিই। কত দিলাম? 3.5। নাইট্রোজেন অক্সিজেন থেকে যেহেতু কম, তাহলে 3.5 থেকে একটু কমাই দিই। কত কমাই দিব? 3 করে দিব। ক্লোরিন নাইট্রোজেন ক্লোরিন প্রায় সেম সেম দেখা যায়, তাই 3 দিয়ে দিচ্ছে। ব্রোমিন এই নাইট্রোজেন ক্লোরিন থেকে আরেকটু কম, তো কত কম দিব? দিলাম 2.5, 2.8, আমার দিতে মন ছিল 2.8 দিচ্ছি। আইএসসি আয়োডিন সালফার কার্বন, এগুলোর মান আরেকটু কম, তাই আমি আরেকটু কমাই দিই 2.5। মানে এক্সাক্ট কেন 2.5 এটার কোনো ইয়া নাই, মানে কেন 2.5 আকর্ষণের কোনো মান আছে নাকি? মান নাই, এগুলো জাস্ট ধরে নেওয়া মান। একটা থেকে আরেকটা ইয়া করছে, কি করছে? আপেক্ষিক, মানে একজনের তুলনায় আরেকজনকে করছে। তাহলে সর্বোচ্চ সীমা কত? 4, মানে ধরে নিছে এই 4টা কার? তাহলে ফ্লোরিনের। কেন? ফ্লোরিনের সর্বাধিক তড়িৎ। এই ফ্লোরিনের সাপেক্ষে 4 কে ধরে প্রত্যেকটাকেই যার যার মান অনুযায়ী, আকর্ষণ করার মান অনুযায়ী ধরে নেওয়া হয়েছে, মানে রিলেটিভ ভ্যালু, রিলেটিভ ভ্যালু তুলনা ভ্যালু, হ্যাঁ, একজনের সাপেক্ষে আরেকজন করা। তাহলে এটা কি বলবো? তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভ, নেগেটিভিটি, এটা হচ্ছে রিলেটিভ ভ্যালু, রিলেটিভ, রিলেটিভ ভ্যালু, মানে এগুলোর কোনো ইউনিট নাই, কিন্তু ইউনিট নাই, নো ইউনিট, নো ইউনিট। আশা করি ব্যাপারটা বুঝাইতে আমি পারছি। তো এটা তুলে নাও। আমরা এখন লাস্ট না সরি, আরো দুইটা জিনিস দেখবো। এক, অনেকে তো তড়িৎ ঋণাত্মকতা পড়লা, ইলেকট্রন আসক্তি পড়লা, অনেকেই। এই তড়িৎ ঋণাত্মকতা সেটা মানে কি? ইলেকট্রন আকর্ষণ করা। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি আসক্তি। ব্যাপারটা বুঝো। তড়িৎ ঋণাত্মকতা কি বললাম? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, আর ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি আসক্তি। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? তড়িৎ ঋণাত্মকতা পড়ে ফেলে, ইলেকট্রন আসক্তি পড়ে ফেলে, বাট দুইটার মধ্যে পার্থক্য স্টুডেন্টরা বুঝতে পারে না। তো আমরা এখন পার্থক্য একটু পড়াবো, হ্যাঁ। তো এখন খেয়াল করো তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্যটা। তো এক কথায় লিখে রাখবা, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ করার যে প্রবণতা, জাস্ট আকর্ষণ, অ্যাট্রাকশন, ইলেকট্রনের প্রতি আকর্ষণ করার প্রবণতা, আকর্ষণ করার প্রবণতা। অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন অ্যাফিনিটি, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, এটা ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি এক কথা লিখে রাখবা, এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, গ্রহণ, অ্যাকসেপ্ট, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। তো আমি যদি ব্যাপারটা তোমাকে এক্সাম্পল নেই, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারবো। ধরো আমি গ্রুপ 17 যে আছে ওটা নেই, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটা হচ্ছে গ্রুপ 17। তো একটা গ্রুপের যত তুমি উপর থেকে নিচের দিকে যাবা, যত গ্রুপের উপরে এটা নিচে, তাই না? একটা গ্রুপের যত তুমি উপর থেকে নিচের দিকে যাবা, কি হয়? আকার বাড়ে,
আকার বাড়ে, আর আকার বাড়লে ইলেকট্রনের প্রতি আকর্ষণ সেটা কমে। একটু আগে দেখাইলাম আমরা ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে। আর ইলেকট্রনের প্রতি আকর্ষণ মানে কি? ইলেকট্রো নেগেটিভিটি সেটা কমে। তাহলে সব থেকে কার কম? সব থেকে কম হচ্ছে অ্যাস্টাটিন, তারপর আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। মানে সব থেকে তাদের তড়িৎনতা কার বেশি? ফ্লোরিনের বেশি। এবং পরের সারিতে আমরা দেখছি সব থেকে তড়িৎনতার মান হচ্ছে ফ্লোরিনের বেশি। এখন আমরা আসি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। এই ক্রমটা কি হবে? সেম ক্রমটা নাও। ফ্লোরিন, ক্লোরিন, 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 ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। সিমিলার হতে যত তুমি গ্রুপের উপর থেকে নিচে দিয়ে যাবা আকার হ্রাস পায়, আকার হ্রাস পায় বলে সরি, আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পাইলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ ইলেকট্রনের প্রতি আকর্ষণ সেটা বাড়ে। আচ্ছা, আকর্ষণ বাড়লে গ্রহণ করার প্রবণতা বাড়বে কি কমবে? একজনের প্রতি আমার খুব বেশি অ্যাট্রাকশন, তাহলে তার প্রতি আমার গ্রহণ করার প্রবণতা বাড়বে নাকি কমবে? আমার তার প্রতি খুবই অ্যাট্রাকশন আছে, তাহলে অবশ্যই তার প্রতি আমার গ্রহণ করার প্রবণতা থাকবে। তোমার বাপ মা এমন একজনকে সিলেক্ট করলো বিয়ে করার জন্য, যারা দেখে তোমার কোনো ফিলই হয় না, আকর্ষণই কাজ করে না, তাহলে তার তুমি গ্রহণ করবা? গ্রহণ করার প্রশ্নই আসে না, বিয়ে করার প্রশ্নই আসে না। তাহলে বিয়ে তারই করবো যার প্রতি আকর্ষণ বেশি, তাই না? তো আকর্ষণ বেশি হইলে গ্রহণ করার প্রবণতা অবশ্যই বেশি। গ্রহণের প্রবণতা ইলেকট্রন গ্রহণের প্রবণতা অবশ্যই বেশি। তাহলে সব থেকে ইলেকট্রন গ্রহণের প্রবণতা মানে কি? ইলেকট্রন অ্যাফিনিটি। তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়তেছে। হ্যাঁ, এটা জেনারেল টেন্ড যে আকার বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি, গ্রহণের প্রবণতা, আমি তো ভুল বলছি, একটু মিস্টেক হয়েছে। আকার বাড়লে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে, তাই না? একটু আগে দেখালাম আকার বাড়লে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে, আর আকর্ষণ কমলে গ্রহণের প্রবণতা কমবে, আর আকর্ষণ বাড়লে গ্রহণের প্রবণতা বাড়বে। যেহেতু আকার বাড়তেছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমতেছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমলে ইলেকট্রনের প্রতি গ্রহণের প্রবণতা কমবে, আর গ্রহণের প্রবণতা কম মানে কি? ইলেকট্রন অ্যাফিনিটি কমে। মধ্য কথা আকারের সাথে ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্ক ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ট্রু। তাহলে কি হবে? অ্যাস্টাটিনের সব থেকে ইলেকট্রন অ্যাফিনিটি কম, তারপর আয়োডিন, এরপর ব্রোমিন, এরপর ফ্লোরিন, তারপর ফ্লোরিন। তাহলে ফ্লোরিন কি সব থেকে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হওয়ার কথা? না, এক্ষেত্রে উল্টা যায়, উল্টা যায়। এই ক্ষেত্রে তোমার ফ্লোরিনটা যাবে ক্লোরিন দিকে, আর ক্লোরিনটা যাবে ফ্লোরিন দিকে। ক্রমটা কি দ্বারা উল্টা হয়? ন্যাকচুয়াল ক্রমটা এরকম: ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, এরপর আয়োডিন, এরপর অ্যাস্টাটিন। মানে পরের শ্রেণীতে সব থেকে ইলেকট্রন শক্তি বেশি হচ্ছে ক্লোরিনের। কেন? দেখো, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন গ্রহণ, গ্রহণ মানে কি? গ্রহণ মানে কি? গ্রহণ মানে প্রথমে তোমার আকর্ষণ থাকতে হবে, একজনের তুমি গ্রহণ করবা, আকর্ষণ না থাকলে হবে? ইলেকট্রন গ্রহণ তার মানে অবশ্যই প্রথমত আকর্ষণ আছে, দেন তুমি কি করছো? গ্রহণ করছো, দেন তুমি গ্রহণ করছো। ইলেকট্রন গ্রহণ মানে কি? প্রথমে আকর্ষণ থাকতে হয়, দেন তুমি গ্রহণ করো। আকর্ষণ থাকলে কি গ্রহণ হয়? ফ্লোরিনের সব থেকে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, বাট ইলেকট্রন গ্রহণের ক্ষমতা তার ক্লোরিন থেকে কম। বুঝছো? একজনের প্রতি তোমার আকর্ষণ আছে, আচ্ছা গ্রহণ করলা, বাট গ্রহণ করার পর এরপর কি তোমার অন্যদের প্রতি আকর্ষণ কমে যাবে? আকর্ষণ তো কমে না, তাই বলে কি তুমি অন্যদের গ্রহণ করবা? না। ব্যাপারটা সবাই বুঝাইতে পারছি। তাহলে আকর্ষণ থাকলে কিন্তু গ্রহণ করা যায় না, আকর্ষণ থাকলেই গ্রহণ করা যায় না। তো ফ্লোরিনের আকর্ষণ করার ক্ষমতা হিউজ, বাট গ্রহণ করতে পারে না ক্লোরিন থেকে। তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি, ফ্লোরিনের কম। ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এদের আরো কম। কেন? এদের আকর্ষণই নাই, তো গ্রহণ আসবে থেকে? আমরা আশা করি বুঝাইতে পারছি। তাহলে কি লিখবা? 1 নম্বর পার্থক্য লেখো যে তড়িৎ হচ্ছে ইলেকট্রন শুধুমাত্র আকর্ষণ করা, শুধুমাত্র আকর্ষণ করা, আকর্ষণ করা। আর অন্যদিকে এটা একটু নিচে লিখি, ডাস্টার তো পাই না, লেখো ইলেকট্রন শুধুমাত্র আকর্ষণ, শুধুমাত্র
আকর্ষণ। অন্যদিকে ইলেকট্রন আসক্তি, সেটা কি? ইলেকট্রন কমপ্লিটলি গ্রহণ, মানে ইলেকট্রন গ্রহণ করতে হবে, কমপ্লিটলি গ্রহণ। ওকে, তো আমরা দেখছি যে ইলেকট্রন শুধুমাত্র আকর্ষণ। এই আকর্ষণটা কখন হয়? আকর্ষণটা আমরা বলছি যে তৈরিতা সমযোজী যৌগ গঠন হওয়ার পরে, তাই না? ওই যে হাইড্রোজেন ক্লোরিন ইলেকট্রন জোড় শেয়ার করলো, শেয়ার করার পর ক্লোরিন তার নিজের দিকে টান দিল, আকর্ষণ করলো, তাহলে তরিত্রতা সেটা হচ্ছে সমযোজী বন্ধন তৈরি হওয়ার পরের বিষয়। লেখো সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন তৈরি হওয়ার পরের বিষয়, তৈরি হওয়ার পরের বিষয়। আর অন্যদিকে ইলেকট্রন শক্তি, মানে একজন ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? ইলেকট্রন গ্রহণ, গ্রহণ কেমনি করে? আরেকজন ইলেকট্রন ছাড়লে, তাহলে একজন ছাড়লো, সে পজিটিভ হইলো, আমি গ্রহণ করলাম নেগেটিভ হইলাম, দেন আমাদের মধ্যে কি হবে? আয়নিক বন্ধন, তাই না? অধাতু ইলেকট্রন গ্রহণ করে, ধাতু ইলেকট্রন ছাড়ে, ধাতু ইলেকট্রন ছাড়লো, সে পজিটিভ, আমি গ্রহণ করলাম অধাতু, আমি নেগেটিভ, দেন আমাদের মধ্যে একটা বন্ধন হবে, আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন তৈরি হওয়ার আগেই তো আমরা কি করব? ইলেকট্রন ত্যাগ করব, গ্রহণ করব। তাহলে ইলেকট্রন আসক্তি, এটা কি? আয়নিক বন্ধন আগে, আয়নিক বন্ধন সৃষ্টি হওয়ার আগের বিষয়। আয়নিক বন্ধন তৈরি হওয়ার আগের বিষয়। এবার মনে রাখতে পারো পরিত্রিণতা ব্যাপারটা হচ্ছে বিয়ে, মানে বিয়ে করার পরের বিষয়। বিয়ে করার পরের বিষয় মানে, মানে আমার ওয়াইফের প্রতি যে আকর্ষণ, মানে আমার আমার ওয়াইফ না, তার প্রতি যে আকর্ষণ সেটা হচ্ছে নিজের নিজের যে ওয়াইফ তার প্রতি যে আকর্ষণ সেটা হচ্ছে তরিততা। মানে হাইড্রোজেন আর ক্লোরিন যেটা সমযোগ্য না, এদের যে ইলেকট্রন, একজন আকর্ষণ করলো, নিজে তাদের মধ্যকার ইলেকট্রন না একজন আকর্ষণ করলো, সেটা হচ্ছে কি? তরিততা। আর অন্যদিকে ইলেকট্রন শক্তি কি? কারোর মধ্যে কিন্তু কারো বন্ধন হয় না, সোডিয়াম আর ক্লোরিন এদের মধ্যে কোনো বন্ধন হয় না। সোডিয়ামের যে ইলেকট্রন সে কি করলো? ক্লোরিন টান দিল, দেন ক্লোরিন নেগেটিভ হলো না, যে টান যে দিল বন্ধন হওয়ার আগে, আণবিক বন্ধন হওয়ার আগে, এটা কি বলা হয়? ইলেকট্রন শক্তি না? তাহলে ইলেকট্রন শক্তি হচ্ছে মানে ওই ইয়ার মতো, কি বলে, হারাম রিলেশনশিপের মতো, তোমার কোনো অধিকার নাই, তুমি কি করতেছো? তার সাথে আকর্ষণ ফিল করতেছো, হারাম রিলেশনশিপ। তো সোডিয়ামের যে ইলেকট্রন, এটা কি ক্লোরিনের ইলেকট্রন? সোডিয়াম ইলেকট্রন কি ক্লোরিনের না, বাট ক্লোরিন কি করলো? ইলেকট্রন আকর্ষণ করে, মানে আকর্ষণ করে টান দিয়া গ্রহণ করে ফেললো। এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর সমযোজী বন্ধন, মানে বন্ধন তৈরি হওয়ার পরে যে আকর্ষণ, বিয়ে হওয়ার পরে যে আকর্ষণ সেটা হচ্ছে তরিততা। আর বিয়ে হওয়ার আগের যে আকর্ষণ সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। মনে রাখতে পারো আর কি এইভাবে। আচ্ছা, দুটা পার্থক্য গেল। 3 নম্বর পার্থক্য লিখতে পারো। তরিততা হচ্ছে রিলেটিভ ভ্যালু, তাই না? একটু আগে দেখলাম রিলেটিভ ভ্যালু, মানে এটা আপেক্ষিক ভ্যালু, কোনো একজ্যাক্ট কোনো মান বের করে দেওয়া না। 4 ধরে নেওয়া হয়েছে সর্বোচ্চ মান, যেটার কোনো ইউনিট নাই, নো ইউনিট লিখতে পারো, নো ইউনিট। আর অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রন আসক্তি, সেটা কিন্তু রিলেটিভ ভ্যালু না, সেটা কি অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু। সেটা অবশ্যই কি আছে, এবং এটা এনার্জি বোঝায়, কিন্তু এটা এনার্জি বোঝায়। আমরা জানি যে এক মোল গ্যাসিয়াস পরমাণু, মানে এক মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করলে যে শক্তি নির্গত হয় সেটাকে বলা হয় ইলেকট্রন শক্তি। তাহলে এনার্জি, এটা অবশ্যই কি আছে, একক আছে, মানে কেজি পার মোল, মানে 1 মোল থেকে কি পরিমাণ এনার্জি তোমার নির্গত হয়, এটা ইউনিট আছে, এটা ইউনিট নাই। তো এই হচ্ছে আমাদের তড়িৎ আর ইলেকট্রন শক্তির মধ্যে পার্থক্য। আশা করি পার্থক্যটা বুঝতে পারছো, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা এখন লাস্ট একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ফ্যাক্টর গুলা, মানে তড়িৎ ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা যেটা জানি সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক ফ্যাক্টর হচ্ছে আকার, মানে আকার কমলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর আকার বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কমে, মানে আকারই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ফ্যাক্টর। বাট বাট আকার হচ্ছে একটা ফ্যাক্টর, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে। তো লেখো ফ্যাক্টর, লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, মানে বোঝার জন্য, তড়িৎ ঋণাত্মকতা ভালোভাবে বোঝার জন্য। ফ্যাক্টর, ফ্যাক্টর 1 নম্বর ফ্যাক্টর,
ফ্যাক্টর। 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে আকার। আকার বা সাইজ, এর সাথে তড়িৎ ঋণাত্মক সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ইলেকট্রো নেগেটিভিটি আমি এভাবে লিখবো, তড়িৎ ঋণাত্মকতা, এটা আমরা জানি। 2 নম্বর ফ্যাক্টর সেটা লেখো নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জের সাথে তড়িৎ ঋণাত্মকতা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। নিউক্লিয়ার চার্জ মানে ওই যে নিউক্লিয়াসের যে প্রোটন সংখ্যা, মানে প্রোটন নাম্বার, প্রোটন সংখ্যা লিখে রাখো, প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কি? নিউক্লিয়ার চার্জ। হ্যাঁ, ধরো একটা নিউক্লিয়াসে 3টা প্রোটন আছে, আর একটা নিউক্লিয়াসে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা প্রোটন আছে। তোমার কাছে একটা ইলেকট্রন রাখলা নিউক্লিয়াস থেকে একটা সার্টেন দূরত্বে, নিউক্লিয়াস থেকে একটা সার্টেন দূরত্বে রাখলা, এখান থেকেও নিউক্লিয়াস থেকে ওই সেম দূরত্বে তুমি ইলেকট্রন রাখলা। বলো কোন ক্ষেত্রে আকর্ষণ বেশি হবে? আকর্ষণ অবশ্যই এখানে পজিটিভ সংখ্যা বেশি, তাই এখানে কি হবে? আকর্ষণ বেশি হবে, তাই না? আর অন্যদিকে এখানে আকর্ষণ কি হবে? কম হবে। তাহলে প্রোটন সংখ্যা যত বেশি আকর্ষণ তত, প্রোটন সংখ্যা যত বেশি ইলেকট্রন প্রতি আকর্ষণ তত বেশি, আর প্রোটন সংখ্যা যত কম ইলেকট্রন প্রতি আকর্ষণ তত কম, তাই না? আকর্ষণ মানে তো ইলেকট্রন নেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। তাই নিউক্লিয়ার চার্জ যত বেশি ইলেকট্রন নেগেটিভ তত বেশি। যেমন তুমি সোডিয়াম নাও, সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 0.93, তাই না? আর ম্যাগনেসিয়াম, তার তড়িৎ ঋণাত্মকতার মান কত? ম্যাগনেসিয়ামের মান হচ্ছে 1.31, 1.31। দেখো সোডিয়াম তার 0.93 আর ম্যাগনেসিয়াম 1.31। ম্যাগনেসিয়ামের বেশি, কেন? ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা বেশি আর সোডিয়ামের প্রোটন সংখ্যা একটা কম, এই জন্য। ওকে, এইগুলো 2টা ফ্যাক্টর। তারপর 3 নম্বর ফ্যাক্টর লেখো, সেটা হচ্ছে 3 নম্বর ফ্যাক্টর, সেটা হচ্ছে ক্যাটায়নের চার্জ। দেখো ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ। ক্যাটায়নের চার্জ যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি, মানে সমানুপাতিক সম্পর্ক। যেমন তোমাকে যদি 2টা আয়ন দেয়, Fe+2 আর Fe+3, এই দুটোর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অবশ্যই কি Fe+3, কারণ সে পজিটিভ সঙ্গে বেশি, তার ইলেকট্রন প্রতি আকর্ষণ তো বেশি থাকবে, কেন? ইলেকট্রন প্রতি আকর্ষণ মানে তড়িৎ ঋণাত্মকতা। 4 নম্বর ফ্যাক্টর সেটা হচ্ছে অ্যানায়নের চার্জ। টোটাল 5টা ফ্যাক্টর আছে। অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জের সাথে তড়িৎ ঋণাত্মক সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, যেমন তোমার বললো অক্সিজেন আর অক্সিজেন -2, কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? দেখো নেগেটিভ, তার কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে? থাকবে না, উল্টা ইলেকট্রন কি করবে? বিকর্ষণ করবে। সে নেগেটিভ, ইলেকট্রন নেগেটিভ, তার নেগেটিভ বিকর্ষণ হয়, তাহলে এখানে নেগেটিভ সংখ্যা বেশি, তাই তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ নাই, বরং বিকর্ষণ সংখ্যা বেশি। তার ইলেকট্রন নেগেটিভ তার কি কম, আর ইলেকট্রন নেগেটিভ তার কি বেশি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তো 4টা ফ্যাক্টর তুলে নাও। লাস্ট আমরা ফ্যাক্টর দেখবো, সেটা হচ্ছে সংকরায়ন, হাইব্রিডাইজেশন। লেখো 5 নাম্বার ফ্যাক্টর, সেটা হচ্ছে সংকরায়ন, ইংলিশে বলা হয় হাইব্রিডাইজেশন। সংকরায়ন, সংকরায়নটা কি মনে রাখবা? যেটা মনে রাখবা, এস ক্যারেক্টার, হাইব্রিড অরবিটালে এস ক্যারেক্টার, এস ক্যারেক্টার যত বেশি ইলেকট্রো নেগেটিভিটি তত বেশি, মানে সম্পর্কটা কি? সমানুপাতিক। ব্যাপারটা কি ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করো। এস ক্যারেক্টারের সাথে ইলেকট্রন নেগেটিভিটির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। দেখো তোমাকে দেখাই, আমি কয়েকটা পরমাণু নেই, পরমাণু বলতে মলিকিউল নেই। কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন, কি নিলাম? অ্যালকেন, এখানে একটা হাইড্রোজেন মেরে দিলাম, একটা হাইড্রোজেন দেখালাম। এই হাইড্রোজেনটাকে বলা হয় এলিফ্যাটিক প্রোটন। এলিফ্যাটিক মানে যে সবগুলো একক বন্ধন না, এখানে যত বন্ধন আছে কার্বন কার্বন সবগুলো কি একক বন্ধন, তাই এলিফ্যাটিক প্রোটন বলা হয়। আচ্ছা, তারপর আরো নেই
কার্বন কার্বন দ্বিবন্ধন নিলাম, ওকে। এখানে একটা হাইড্রোজেন নিলাম, এটাকে বলা হয় ভিনাইল প্রোটন, ভিনাইল প্রোটন। লাস্ট আরেকটা নেই, কার্বন কার্বন ত্রিবন্ধন, এখানে একটা হাইড্রোজেন নিলাম, ওকে। খেয়াল করো, যদি কার্বন সবগুলা বন্ধন একক বন্ধন হয়, সেটা যে সংকরায়ন সেটা হচ্ছে sp3। এর সংকরণ কি? sp3। আর যদি কার্বন এর মধ্যে একটা দ্বিবন্ধন থাকে, এই দ্বিবন্ধন আছে না, দ্বিবন্ধন, এটার সংকরণ হয় sp2, মানে সেটার অরবিটাল হচ্ছে হাইব্রিড অরবিটাল sp2। আর যদি ত্রিবন্ধন হয় তখন যে সংকরায়ন সেটা হচ্ছে sp। এতটুকু তোমার মনে রাখতে হবে। এখন এই ব্যাপারটা তুমি বুঝতে পারবা না যদি সংকরণ না পড়ে থাকো, সংকরণ পড়লে এটা বুঝতে পারবা। তো আশা করি যদি সংকরণ না পড়ে থাকো, সংকরণটা আগে একটু বুঝে তারপর তুমি তরিৎনতা বলো। আমি সবসময় বলি যে এই চ্যাপ্টার বোঝার জন্য তোমার প্রথমে বন্ধন পাঠটা আগে পড়তে হয়, মানে রাসায়নিক বন্ধন। বন্ধন পাঠের মধ্যে সংকরণ আছে, বন্ধন পাঠ পড়ে তারপরে পর্যাবৃত্ত ধর্ম পড়তে হয়, পর্যাবৃত্ত ধর্ম পড়ে তারপর তোমার পড়তে হচ্ছে ব্লকের বিষয়গুলা, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক। এটা হচ্ছে রাসায়নিক বন্ধন পড়তে গেলে কোনোটা লাগে না, কোনো আগের কনসেপ্ট লাগে না। রাসায়নিক বন্ধন পর্যাবৃত্ত ধর্ম পড়তে গেলে তোমার রাসায়নিক বন্ধনের ব্যাপারগুলো আসে। হ্যাঁ, আবার যখন ব্লক পড়তে যাবা তখন রাসায়নিক বন্ধন ব্লক মানে পর্যাবৃত্ত ধর্ম দুইটাই আসবে। বাট যখন ব্লক যদি শুরুতে ব্লক পড়ো এস ব্লক, পি ব্লক, তাহলে তোমার পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন এগুলো লাগবে। তাই ব্লক পড়লে তুমি জ্ঞানে পড়ে যাবা, বুঝো না। আবার শুরুতে যদি পর্যাবৃত্ত ধর্ম পড়ো তাহলে সমস্যা, কারণ রাসায়নিক বন্ধনের ব্যাপারগুলো আসে। বাট শুরুতে তুমি যদি রাসায়নিক বন্ধন দিয়ে শুরু করো তাহলে তোমার কোনো কিছু লাগবে না, মাথাটা একদম ঠান্ডা থাকবে। তাই শুরু করা উচিত রাসায়নিক বন্ধন দিয়ে, তারপরে পর্যাবৃত্ত ধর্ম, এরপর হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, ওকে। তো সংকল্পটা দেখো, তারপর হলো এখন দেখো sp3। এখানে এস অরবিটাল আছে আর পি আছে তিনটা। এস এর আকৃতি কেমন? এস এর আকৃতি হচ্ছে যেরকম গোল গোল। আর পি এর আকৃতি কেমন? পি এর আকৃতি যেরকম ডাম্বেল আকার। তো দেখো sp3 টোটাল যদি আমি 100% ধরি, এস একটা আছে আর পি তিনটা আছে, মানে এস এর ক্যারেক্টার কত? sp3 তে এস এর ক্যারেক্টার হচ্ছে 25%, আর পি এর ক্যারেক্টার কি 75%, তাই না? 100 মধ্যে আবার এদিকে দেখো, এটা sp3 লিখছি কেন, sp2, এখানে sp2 দেখো, এস আর পি2 টোটাল 100 ধরো, এস এর মধ্যে টোটাল 100, তাহলে পি দুইটা এস একটা, তাহলে টোটাল কত হলো 3। তাহলে তুমি 100 এ ভাগ করে পাবে, তাহলে এস কত পড়ে? 33.3 না? 33.3 পড়ে, 33.3%। আর পি 63.7%। আর অন্যদিকে এস, সেটা কত পড়ে? এসপি 0 সমান সমান মানে 50%, 50%, ওকে। তো দেখো সব থেকে তড়িৎ ঋণাত্মকতা কোথায় তাহলে বেশি হবে? এইখানে এস ক্যারেক্টার কত? এসপিতে 50%, এখানে এস ক্যারেক্টার কত? 33.3%, আর এখানে 25%। তো সব থেকে এস ক্যারেক্টার কোথায় বেশি? এসপিতে। তাই এই কার্বনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি হবে। প্রত্যেকটা কিন্তু কার্বন পরমাণু, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, বাট এটা সংকরণ কি? এসপি। ফলে এস ক্যারেক্টার কি 50%, মানে সব থেকে বেশি। তাই এটার তড়িৎ বেশি। ফলে তড়িৎ বেশি হওয়ার কারণে কি করবে? এই যে বন্ড, এই বন্ডটা আছে না, এই বন্ড থেকে ইলেকট্রন এই কার্বন নিয়ে যাবে, মানে পুরা বন্ডটাই কার্বন নিয়ে যায়। পুরা বন্ডটাই কার্বন নিলে কি হয়ে যায়? পরে ফিগারটা কার্বন এটা নেগেটিভ হয়ে যায়, আর হাইড্রোজেন কি পজিটিভ। তাহলে এই যে অ্যালকাইন, সে কি করতে পারে? হাইড্রোজেন ত্যাগ করতে পারে। এই জন্য এই অ্যালকাইন হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, সে হচ্ছে অম্লীয়, অ্যাসিডিক ইন নেচার। যেই ত্রিবন্ধন বিশিষ্ট কার্বনে হাইড্রোজেন আছে, মানে এই অ্যালকাইনে ত্রিবন্ধনযুক্ত কার্বন হাইড্রোজেন আছে না, এরকম ত্রিবন্ধনযুক্ত কার্বন যদি হাইড্রোজেন থাকে, ওই সব অ্যালকাইনকে বলা হয় অ্যালকাইন 1। তাহলে অ্যালকাইন 1 কি? অ্যাসিডিক ইন নেচার, অম্লীয় ধর্ম। অন্যদিকে এইগুলার sp2, sp, এগুলোর তড়িৎ হাই লেভেলের না। হ্যাঁ, এটার তড়িৎ একটু বেশি টান দিবে। আর এটা টান ধরো, এটা যদি আমি দেখাই যে 3টা টান দিচ্ছে, 4টা টান দিছে, এখানে ধরো 2টা টান দিবে, আর এখানে একটা টান দিবে, মানে টানের প্রবণতা খুবই কম। টানে দিবে না, উল্টা কিট করবে, হাইড্রোজেন দিকেই থাকবে, এরকম ব্যাপারটা। দেখো কেন ব্যাপারটা, যদি স্ট্রাকচারলি দেখাই, দেখো sp3, এটা যে ফিগার দেখো, প্রত্যেকটা শঙ্কর অরবিটালের স্ট্রাকচার হচ্ছে এরকম, এখানে একটা মাথা থাকে, এটা শঙ্কর অরবিটালের ফিগার। তো দেখো এখানে এস 25% আর পি
75%। তাহলে আকৃতিটা কার বেশি দাঁড়াবে? এই ডাম্বেলের মতো, বুঝছো? তাই একটু লম্বা বেশি হয়, একটু লম্বা এরকম হয়, বুঝছো? মানে পি এর মতো না? হুম। এই যে এস, এটা হচ্ছে কার্বন, এটা কি কার্বন, এটা ধরো কার্বন, কার্বন। আর এই যে হাইড্রোজেন, এখানে কি করো, হাইড্রোজেন আনো, এটা তোমার হাইড্রোজেন। তাহলে বলো, এই যে শেয়ারকৃত ইলেকট্রনটা আমি ভালো করে দেখাই, এটা কার্বন অরবিটাল মানে শঙ্কর অরবিটাল sp3, আর এখানে দেখাও তুমি হাইড্রোজেন। তাহলে এই ইলেকট্রনটা, এই যে শেয়ারকৃত ইলেকট্রন যেটা এখান থেকে ইলেকট্রন থাকে, ইলেকট্রনটা কার দিকে, ইলেকট্রনটা কার দিকে, কার্বনের দিকে নাকি হাইড্রোজেন দিকে? অবশ্যই হাইড্রোজেনের দিকে। তাহলে আমি কি বলবো, ইলেকট্রন হাইড্রোজেনের দিকে, হাইড্রোজেনের দিকে। অর্থাৎ কার্বন কি করতে পারতেছে না, টানতে পারতেছে না। এইখানে sp2 এর ক্ষেত্রে আসো, এই যে কার্বন যেটা দ্বিবন্ধন আছে, এটা সংখ্যা কি sp2, মানে এখানে পি এর ক্যারেক্টার কিন্তু কমে গেল, এস এর ক্যারেক্টার একটু বাড়ে গেল, তার মানে কি একটু গোল গোল হবে। তাহলে একটু কি করো, গোল দাও। এটা মানে একটু লম্বা ছিল, এটা একটু গোল দিলা। আর এই যে তোমার কি, এই ধরো তোমার হাইড্রোজেন, মাঝখানে শেয়ার। তাহলে এই ইলেকট্রনটা মানে কার্বন দিকে যতটুক, হাইড্রোজেন দিকেও ততটুক, বুঝছো? মানে উভয়ের সেম সেম এরকম, ইলেকট্রন কার্বন ও হাইড্রোজেনের দিকে সেম দিকে, হ্যাঁ, কার্বন হাইড্রোজেনের দিকে প্রায় সেম, প্রায় সেম লেখো, বুঝছো? তাই কে কারো ইলেকট্রন কি করতে পারে না, টানাটানি করে কারো দিকে কেউ নিতে পারে না। আর অন্যদিকে দেখো, কার্বনের দ্বিবন্ধন থাকলে এই কার্বনের সংখ্যা কি sp, তাহলে এটা ধরো কার্বন sp, মানে s এর ক্যারেক্টার কি 50% আর p এর ক্যারেক্টার 50%, দুটো সমান সমান। তাই ডাম্বেলের মতো হবে, গোলকের মতো হবে, দুটো সমান সমান, মানে এরকম না, গোলক না ইয়া। আর এটা তো তোমার এস, এটা তোমার হাইড্রোজেন। এখন দেখো তো, এই ইলেকট্রন জোর কার দিকে চলে গেল, মানে এটা কার্বনের কাছাকাছি না? আগে দেখো কার্বন থেকে অনেক দূরে, তারপরে কার্বনের একটু কাছে আসলো, আর এখন কার্বন অনেক কাছে, ইলেকট্রন কার্বনের অনেক কাছে। এই অনেক কাছে হওয়ার কারণে কার্বন কি করতে পারে, ইলেকট্রন টান দিতে পারে, টান দিলেই হাইড্রোজেনটা বের হয়ে যায়। এর জন্য অ্যালকাইন ওয়ান হচ্ছে অম্লীয়, অ্যালকাইন ওয়ান কি অম্লীয়। বাট অ্যালকেন অ্যালকিন এটা কি, এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন, আর এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকেন অ্যালকিন কি না, অম্লীয় না। এটা হচ্ছে অনেক ফেমাস একটা প্রশ্ন, বুঝছো? তো আমাদের তড়িৎ এই পর্যন্ত ছিল। তো হ্যাঁ, তো তুলে নাও, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।